রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে লক্ষণ খুব ভালো মনে হচ্ছে না। শিক্ষার্থীরা উত্তাল হয়ে উঠেছে। সরকার কতটা এটি নিয়ন্ত্রণ করতে পারবে সেই প্রশ্ন সামনে আসছে। এবং দুপুরের দিকে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের মূল গেট ভেঙে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে, আপনারা জানেন এর মধ্যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, লাঠিচার্জ করে, টিয়ার শেল নিক্ষেপ করে। কিন্তু কেন বারবার এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে সরকারকে? সরকারের প্রশ্রয় এখানে কতটা? এবং একই সঙ্গে আমরা এই প্রশ্ন উত্থাপন করতে বাধ্য হচ্ছে, আমাদের যে একটি গর্বের সেনাবাহিনী ছিল, কেন সেই সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে কারোরই বাধছে না? অবশ্যই সেনাপ্রধানকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। এবং এই যে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করলো, এর আগে হাজার হাজার শিক্ষার্থী যখন সচিবালয়ের দিকে যাচ্ছিল তখন তারা পুলিশের ব্যারিকেডের সামনে মুখোমুখি হয়। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে একটা পর্যায়ে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে। এর আগে আমরা জানি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা প্রেস সচিব তারা পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে তারা 5 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েন। ছাত্ররা যে 6 দফা দাবি দিয়েছিল তাদের সবকটি মেনে নেওয়া হবে এমন আশ্বাসের ভিত্তিতে পরবর্তীতে সেই কর্মসূচি তুলে নেয়। এবং সচিবালয়ের মধ্যে শিক্ষার্থীরা নানান ধরনের স্লোগান তুলতে থাকে, ভুয়া স্লোগান দিতে থাকে, আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব দে, ইত্যাদিতে নানান ধরনের স্লোগান তারা দিতে থাকে। এখন বিষয় হচ্ছে যে কেন এমনটা বারবার ঘটছে, এর জন্য দায়ী কারা? কোনোভাবেই আর বলার কোনো প্রশ্ন ওঠে না যে তথাকথিত কোনো বিপ্লবের পর বা একটা গণ অভ্যুত্থানের পর এমন পরিস্থিতি খুব স্বাভাবিক। নিশ্চয় স্বাভাবিক নয়। তখন 1 বছর প্রায় হয়ে গেছে। এবং এই জিনিসগুলোকে প্রশ্রয় দিয়েছে কারা? এই যে শিক্ষার্থীদের একটা উচ্ছৃঙ্খল আচরণ, নিশ্চয়ই আমরা এগুলোকে সমর্থন করছি না। একইভাবে আমরা সমর্থন করিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা ছিলেন, তারা যে কথায় যে ধরনের মব ক্রিয়েট করে নানান ধরনের দাবি দাওয়া আদায় করেছে, তাদের ক্ষেত্রে তো কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। অতএব তারাই এই পথগুলো দেখিয়েছে। এবং যে প্রশ্নটি তুলছিলাম, সেনাবাহিনীকে এখন যে সে যেমন তেমনভাবে কটূক্তি করে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কেন এমনটি হচ্ছে? আমরা যেমন এর আগে সেনাবাহিনীকে কেন্দ্র করে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি, জাতীয় নাগরিক পার্টি কিংবা কথিত ইনকলাব মঞ্চ বা এই ধরনের সংগঠন নেতাকর্মীদের আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখেছি। তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে, সেনাপ্রধানকে অনেক কিছু করবে, এবং কি নোংরা ভাষায় সেনা সদস্যদেরকে গালিগালাজ করা হয়েছে আমরা দেখেছি। তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? আজ এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি। আমাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেলে আর কিছুই থাকবে না। এখনও বলছি, অনেকে বলতে পারেন যে নোংরা শব্দগুলো ইউজ করে, আমি সেগুলো উচ্চারণ করতে চাচ্ছি না, দুর্বল, অমুক তমুক, আমি এর চেয়ে বেশি কোনো শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না। কেন সেনাবাহিনী নিজেকে এই অবস্থানে নিল? অথবা সেনাবাহিনীকে দুর্বল করার জন্য, সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য চক্রান্ত কারা করছে, সেটা কি সেনাপ্রধান ভেবে দেখেছেন? কোথায় সেনাপ্রধানের দুর্বলতা? এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে নামবে? ছাত্রলীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, জাতীয় পার্টি নিষিদ্ধ করো, জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর করো, আগুন লাগিয়ে দাও, অমুক তমুকের ধরে নিয়ে আসো, মব ভায়োলেন্স, কি হচ্ছে এগুলা? এবং আমরা দেখলাম যে এই শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা বোর্ড থেকে গিয়ে তারা গত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছে তাদের ফলাফল পুনর্মূল্যায়নের দাবি করেছে। এগুলোকে আমরা সমর্থন করি না। সরকার তো অটো পাস দিয়ে দিয়েছিল, কারা এগুলো দেখাচ্ছে? এরকম একটা ভয়ঙ্কর দুর্বল সরকার পৃথিবীর ইতিহাসে নেই, এবং 1 সেকেন্ডের জন্য এই সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। এবং আমাদের রাজনৈতিক দলগুলো বেশ বসে তামাশা দেখছে, আমরা বলতে বাধ্য হচ্ছি। বিশেষ করে সেনাবাহিনীর উপর যেমন আমাদের আস্থা ছিল, ঠিক একইভাবে বিএনপির প্রতি আমাদের আস্থা ছিল। বিএনপি তার অন্য কারোর কথা বাদ দিলাম, তার লক্ষ্য, তার উদ্দেশ্য, সেগুলোই তারা স্থির করতে পারে না, এক এক সময় এক এক কথা। এবং আওয়ামী লীগকে গাল দিতে পারলে মনে হয় যেন আওয়ামী লীগ ছিল ফ্যাসিবাদ, ধরে নিলাম, স্বৈরাচার ছিল, ধরে নিলাম। কিন্তু এখন পরবর্তীতে যা হচ্ছে তার চেয়ে কম কিছু হচ্ছে। আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য এই ধরনের মব, এই ধরনের কথিত আন্দোলন সব কিছুই বিএনপি মেনে নিয়েছে। তার বিরুদ্ধে বিএনপিও কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিতে পারেনি। নাম কাস্তে দুটি একটা দিয়েছে, এবং প্রত্যেকের ক্ষমতা কেন্দ্রিক জায়গা থেকে যার কর্মসূচি থ্রো করছে, কিন্তু দেশটার কথা নিয়ে কেউ ভাবছে না। এবং সত্যি আজকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীকে নিয়ে। আজকে এই শিক্ষার্থীরাও যেভাবে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো, আমরা কোনোভাবেই একজন সুস্থ মানুষ হিসেবে এগুলো মেনে নিতে পারি না। তবে কেন ঘটছে, কী কারণে ঘটছে, সেগুলো সেনাবাহিনী বুঝে উঠতে পারবে না। এর ভিতরে জাতীয় এবং আন্তর্জাতিক উস্কানি কতটা রয়েছে আমাদের অবশ্যই এখনই ভেবে দেখতে হবে। যে কথা শুনে আসছে যে হয়তো আমাদের মানচিত্রও ঠিক থাকবে না,
হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। সবাই ভালো। 1 বছর হয়েছে আওয়ামী লীগের পতনের। অনেকেই ভেবেছিলাম, অনেকেই বলেছিলাম যে আওয়ামী লীগ আসলে সহসা ফিরতে পারবে না, এবং এখনো সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে, দেশের বিভিন্ন পক্ষ মনে করছে বা মনে করেছিল যে আওয়ামী লীগ ফিরবে না, কিন্তু আওয়ামী লীগ ফেরাটা এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে গোপালগঞ্জ ঘটনা, সেই গোপালগঞ্জ ঘটনার প্রেক্ষিতে সারা দেশের মানুষ ফুঁসছে, সারা দেশের মানুষ জেগে উঠছে, এবং সারা দেশের মানুষ জেগে ওঠার প্রেক্ষাপটে আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি, আজকে সারাদিন দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে। এই হরতাল, দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে, ঢাকা শহরে গণপরিবহন চলছে, কিন্তু বিগত 1 বছরে আরও 2-1টি হরতাল হয়েছে আওয়ামী লীগের। সেসব হরতাল থেকে আজকের হরতালের চিত্র কিন্তু একদম ভিন্ন। আজকের হরতাল হচ্ছে, এটি বলা যায়, এবং হরতাল শুধু হচ্ছে না, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে হরতাল বিরোধী দল বিশেষ করে বিএনপি বা জামাত যে হরতালগুলো ডাকতো, সেই অর্থে হরতালগুলো হতো না হবার একটি প্রধানতম কারণ ছিল মানুষ ছিল কর্মমুখী, মানুষ ছিল কাজে ব্যস্ত। হরতাল ধর্মঘট পালিত হয় কাদের দিয়ে? শ্রমজীবী মানুষকে টেনে এনে। শ্রমজীবী মানুষের কাজ নেই, কর্ম নেই, তাদেরকে কর্মসূচিতে টেনে এনে ডেকে এনে পয়সা দিয়ে হরতাল করো। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় ছিল শ্রমজীবী মানুষ কর্মের মধ্যে ব্যস্ত। কিন্তু আজকে ভোকা মানুষের মিছিল বাড়ছে, শুধু বেকার মানুষের, কর্মহীন মানুষের লাইনটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই লাইনটা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তখন রাজনৈতিক কর্মসূচি কিন্তু সফলতার দিকে যাবে। ইতিমধ্যে গত 1 বছরে নানা কারণে, নানা ঘটনায় সরকার মানুষকে উত্তপ্ত করেছে, বিরক্ত করেছে, এবং সাম্প্রতিক সময়ে কিছু সহিংসতা ঘটনা ঘটবার কারণে মানুষ সংক্ষুব্ধ, উত্তপ্ত। আরও কটা দিন গেলে এই যে কিছু কিছু নিয়ন্ত্রণ আরোপ যদি চলে আসে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা যদি বন্ধ হয়ে যায়, এক প্রকার বন্ধ হয়ে যাবার উপক্রম এখন পর্যন্ত। আজকে 20 জুলাই আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবসার ব্যাপারে, আলাপের ব্যাপারে অপেক্ষায় থাকতে বলেছে, অপেক্ষমান রেখেছে। এটির যদি কাঙ্ক্ষিত সমাধান না আসে, মার্কিন যুক্তরাষ্ট্রে যদি বাংলাদেশের ব্যবসা না হয়, একই সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি ব্যবসা কমতে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা বন্ধ হবার উপক্রম হয়ে গেছে, ভারতে আমরা রপ্তানি করতাম সেগুলো বন্ধ হয়ে গেছে, ইউরোপে যদি বন্ধ হয়ে যায়, বিভিন্ন দেশে যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের অর্থনৈতিক যে ফ্লো ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবার কারণে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবার কারণে আমাদের শ্রমিকরা বেকার হয়ে যাবে। শুধু একটা শিল্প প্রতিষ্ঠানের সাথে সরাসরি যে শ্রমিকরা কাজ করে তাই কিন্তু না। শ্রমিকরা কাজ করতে না পারলে দোকান কর্মচারীরা, দোকানদাররাও পর্যন্ত বেকার হয়ে যাবে। আমাদের যে শিল্পাঞ্চলগুলোতে ব্যবসা বাণিজ্যের ঘাটতি দেখা দেবে। কাঁচা বাজার থেকে শুরু করে সব ক্ষেত্রে একটা ব্যাপক ঘাটতি দেখা দেবে। এই ঘাটতি দেখা দেওয়া থেকে মানুষের মধ্যে হতাশা কাজ করবে। মানুষ যখন বেকার হয়ে যাবে, মানুষ যখন কর্মহীন হয়ে যাবে, মানুষ যখন ভোকা লাইন দেবে, তখন মানুষ হতাশ হয়ে সাধারণ মানুষও রাস্তায় নেমে পড়বে। কিন্তু আজকে ডক্টর ইউনূসের সরকার 1 বছর যাবত যে পরিস্থিতি ক্রিয়েট করেছে, তাতে সাধারণ মানুষেরও রাস্তায় নামবার সময় হয়ে গেছে, উপক্রম হয়ে গেছে। ডক্টর ইউনূস ভেবেছিল, কিংবা অন্যান্য আওয়ামী লীগ বিরোধী পক্ষ ভেবেছিল যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ খুব সহসা ফিরতে পারবে না। কিন্তু ক্রমে আওয়ামী লীগ ফেরবার পথ প্রশস্ত হচ্ছে। সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করবে, মেনে নিলাম। পুলিশ বাহিনী সহযোগিতা করবে, সরকারের সব বাহিনী এই সরকারকে সহযোগিতা করবে। কিন্তু অন্যায়ভাবে, অবৈধভাবে এই সহযোগিতা করে টিকিয়ে রাখা যায় না। আসলে সশস্ত্র বাহিনীর মধ্যেও যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী থাকে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের একটা বিশাল গোষ্ঠী আছে, কিন্তু সশস্ত্র বাহিনীর মধ্যেও, সেই মানুষগুলোর মধ্যেও কিন্তু ভাবনার উদ্রেক হচ্ছে। প্রশাসনে সেই মানুষগুলোর মধ্যে কিন্তু ভাবনার উদ্রেক হচ্ছে। তারাও কিন্তু একটা কিছু করে ফেলবে, তারাও কিছু একটা ঘটনা ঘটিয়ে ফেলবে। এই সব কিছু মিলিয়ে আজকে দেশের যে অচল অবস্থা, এই অচল অবস্থার কারণে আওয়ামী লীগ 16 বছরে যদি কোনো অন্যায় অপকর্ম থেকেও থাকে, সেগুলো মানুষ এখন ভুলতে বসেছে। এই ভুলতে বসবার কারণে যে আওয়ামী লীগ, ওই অন্যায় অপকর্মগুলোর কারণে আওয়ামী লীগের খুব সহসা ফেরবার কথা ছিল না, ফেরবার সম্ভাবনা ছিল না, কিন্তু ক্রমেই যেন আওয়ামী লীগের ফেরবার সম্ভাবনা তৈরি হচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতি সেটি বলছে, এবং আজকের হরতাল বিগত 2টি হরতালের চেয়ে আজকের হরতাল অনেকটা তীব্র, এবং এভাবে মানুষ আস্তে আস্তে জেগে উঠবে। মানুষকে আসলে দাবিয়ে রাখা যাবে না।
অন্যায়ের পক্ষ নিয়ে মানুষকে দাবিয়ে রাখবো, সেটি যত বড় শক্তিশালী হোক না কেন, মানুষকে কোনোভাবেই দাবিয়ে চাপিয়ে রাখা যাবে না। মানুষ যাচ্ছে। আমি বারবার একটা উদাহরণ দেই যে 2006 সালেও বিএনপি, জামাত এবং অন্যান্য গোষ্ঠী, তাদের গোষ্ঠীভুক্ত দলগুলো কিন্তু এক ছিল, সরকার এক ছিল। সেই এক থাকার পরেও আওয়ামী লীগ, প্রধান নেতৃত্বে আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ থেকে কিন্তু সেই পরিস্থিতি থেকে, সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে দেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবার পরিবেশ তৈরি হয়েছিল এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। আজকে আসলে আওয়ামী লীগের ব্রেক বা বিরতি দেবার মতো বা একটা শঙ্কা ছিল, সেই ব্রেক বা বিরতি দেবার মতো ঘটনাও আর থাকছে না। আওয়ামী লীগ সদ্য পতন হয়েছে 1 বছর আগে। এখনকার অবস্থাটা এমন দাঁড়াচ্ছে যে যে কোনোভাবে একটা দেশে পরিস্থিতি তৈরি হবে, হয়তো আরো রক্তপাত হবে, আরো সহিংসতা ঘটবে, আরো দেশের অবনতি হবে, কিন্তু তারপরেও দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, একটা নিরপেক্ষ নির্বাচন হবে, নির্বাচন হয়ে সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার বিপুল ভোটে ক্ষমতায় আসবে। কারণ আওয়ামী লীগের বাইরে যে পক্ষটি, সেই পক্ষটি আসলে জনমনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। 1 বছর যাবৎ দেখেছে, 1 বছর যাবৎ দেখেও যখন হচ্ছে না, মানুষ কিন্তু আওয়ামী লীগের দিকে আবার ঝুঁকবে। একটা পরিস্থিতি ক্রিয়েট হবে। এই মুহূর্তে হয়তো অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের আসলে সুস্পষ্ট নেতৃত্ব নেই, আওয়ামী লীগের প্রধান নেতৃবৃন্দ বিদেশে রয়েছেন, কিন্তু না, কিচ্ছু লাগবে না। এই কিচ্ছু না থেকে আওয়ামী লীগ বাই ন্যাচারালি জেগে উঠবে এবং ন্যাচারালি জেগে উঠবার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনকি নতুন নেতৃত্ব তৈরি হবে, নতুন জাগরণ তৈরি হবে, পুরনো বস্তা পচাগুলো বাদও যাবে, সেই পরিস্থিতি কিন্তু হবে। এখন একথাও বলে রাখি, বহু রক্তপাত, বহু সহিংসতা, বহু অঘটন ঘটবে হয়তো সামনের দিনগুলোতে, আরো সামনের কয়েক মাস হয়তো আরো অঘটন ঘটবে। তারপরেও যেটি হবে, আওয়ামী লীগ কামব্যাক করবে, আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ এখনকার যে ব্যবস্থা, এখনকার সরকার এবং যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা রাখবার মতো কোনো জায়গা তৈরি হয়নি বা জায়গা তৈরি হচ্ছে না। এই যে দেখুন না, নতুন একটি রাজনৈতিক দল গড়ে উঠেছে, যেখানেই যাচ্ছে সেখানেই বাধার সম্মুখীন হচ্ছে, এমনকি বাংলাদেশের সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে, তারপরেও তাদের নির্বিঘ্নে কর্মকাণ্ড তারা করতে পারছে না। সেই জায়গা থেকে আওয়ামী লীগ আসবেই, যেহেতু দেশের সাধারণ জনগণ খেটে খাওয়া শ্রমিক মজুর জাগতে শুরু করেছে, আওয়ামী লীগ ফিরে আসবেই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।